আমার বাবা আমার স্কুল জীবনের বান্ধবীকে বিয়ে করেছে। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন। আমার বাবা আমার স্কুল জীবনের বান্ধবীকেও বিয়ে করেছে। আমার মা মারা গেছে আজকে ৮ বছর। তখন আমার বয়স ছিল ১৬ বছর। তখন আমার বাবাকে আত্মীয় স্বজনরা সবাই বিয়ে করতে বলছিল, কিন্তু তিনি সাফ জানিয়ে দিয়েছিলেন আমার ১৬ বছরের একটা মাহারা মেয়ে আছে। এখন যদি আমি আবার সংসার শুরু করি, তবে আমার মেয়েটার কষ্ট বহুগুণ বেড়ে যাবে। আমার বাবা ছিলেন আমার কাছে বট বৃক্ষের মতো। মায়ের চলে যাবার পর তিনি নিজের সব ইচ্ছা, সব চাওয়া পাওয়া বিসর্জন দিয়ে আমাকে আগলে রেখেছেন। একটিবারের জন্য আমাকে মাতৃত্বের অভাব বুঝতে দেননি। রান্না করা থেকে শুরু করে সব এক হাতে করেছেন তিনি। সেই বাবার বয়স এখন ৪৬ বছর, আমার বয়স এখন ২৩। ২ বছর আগে বেশ ধুমধাম করে বাবা আমার বিয়ে দিয়েছেন এক সম্ভ্রান্ত পরিবারে। স্বামী সংসার নিয়ে আমি আমার মতো গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার সব সময় চিন্তা হতো বাবা একা থাকেন বলে একাকিত্ব যে মানুষকে কতটা কুড়ে কুড়ে খায় তা আমি দূর থেকে অনুভব করতে পারতাম। তাই আমি নিজেই কতবার বাবাকে বলেছি, বাবা, এবার তো তোমার একজন সঙ্গীর দরকার, তোমার নিজের জীবনটাও তো একটু গুছিয়ে নেওয়া উচিত। কিন্তু বাবা সব সময় হেসেই উড়িয়ে দিতেন। আজ সকালে বাবার ফোন পেয়ে যখন গ্রামের বাড়িতে এলাম, তখন ড্রয়িং রুমে বসে থাকা মানুষটাকে দেখে আমার মাথার ওপর যেন আকাশ ভেঙে পড়ল। নববধূর লাল শাড়িতে যে মেয়েটি মাথায় ঘোমটা দিয়ে বসে আছে, সে আর কেউ নয়, রিমা, আমার এক সময়ের স্কুলের বান্ধবী। স্মৃতির পাতাগুলো খুব দ্রুত পেছন দিকে দৌড়তে লাগলো। ক্লাস 8-এ পড়ার সময় রিমা আর আমি এক বেঞ্চেই বসতাম। বেশ চঞ্চল আর মিষ্টি একটা মেয়ে ছিল সে, কিন্তু অভাবের তীব্র করাতে তাদের সংসারটা ছাড়খাড় হয়ে যাচ্ছিল। অষ্টম শ্রেণীর পর আর তার পড়াশোনা এগোয়নি। বাবা মা তাকে জোর করে মাত্র ১৭ বছর বয়সে এক মাতালের সাথে বিয়ে দিয়ে দিয়েছিল। তার কপালে সুখ লেখা ছিল না। বিয়ের পর থেকে যৌতুকের লোভ আর নেশার টাকা জোগাড় করতে তার উপর চলতো অমানসিক শারীরিক নির্যাতন। অবশেষে সে নরক যন্ত্রণা সহ্য করতে না পেরে বছর বছর ৩ আগে তাদের ডিভোর্স হয়ে যায়। তার বয়স এখন ২৫ বছর। আজ আমার সেই ২৫ বছরের ছন্নছাড়া বান্ধবীটি আমারই বাবার স্ত্রী। সম্পর্কের এই হিসাব নিকাশ আমি কোনোভাবেই মেলাতে পারছি না। সাইমা, বাবাকে খুব অচেনা অপরাধীর গলায় ডাকতে শুনলাম। বাবার চেহারায় এক অজানা আত্মগ্লানি আর ভয় স্পষ্ট। আমি ধীর পায়ে রিমার সামনে গিয়ে দাঁড়ালাম। রিমা একসময় আমার কাছে এসে নিজের কষ্টের কথা বলে কাঁদতো, আর আজ সে আমার বাবার পাশে স্ত্রী হিসেবে দাঁড়িয়ে আছে। রিমার চোখ দুটো জলে ছলছল করছে। সে আমার দিকে তাকাতে পারছে না, তার দৃষ্টি থমকে আছে মেঝের দিকে। বাবা, এটা কি হলো? আমার গলা দিয়ে আওয়াজটা প্রায় বুঝে আসছিল। বাবা একটা দীর্ঘশ্বাস ফেলে আমার মাথার ওপর হাত রাখার জন্য হাতটা বাড়ালেন, কিন্তু পরক্ষণে কি ভেবে হাতটা গুটিয়ে নিলেন। নিচু গলায় বললেন, মা সাইমা, তোকে না জানিয়ে হুট করেই কাজটা করে ফেলেছি বলে আমাকে ক্ষমা করে দিস। তুই হয়তো ভাবছিস আমি নিজের বয়সের কথা ভুলে গিয়ে একটা কম বয়সী মেয়েকে বিয়ে করে এনেছি, কিন্তু বিশ্বাস কর, পরিস্থিতি আমাকে এই সিদ্ধান্ত নিতে বাধ্য করেছে। আমি কোনো উত্তর না দিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। মাথার ভেতর হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। সমাজ কি বলবে? আত্মীয় স্বজনেরা যখন জানবে আমার বাবা আমারই বান্ধবীকে বিয়ে করেছে, তখন তারা কিভাবে তাকাবে আমাদের দিকে? যে বাবাকে আমি ফেরেশতার মতো সম্মান করতাম, তার এই রূপ আমি কিভাবে মেনে নেব? বাবা ড্রয়িং রুমের সোফায় বসে সোজা আমার চোখের দিকে তাকালেন। তার চোখে ছিল এক গভীর ক্লান্তি। রিমাদের পরিবারটা একদম নিঃস্ব হয়ে গিয়েছিল মা। ডিভোর্সের পর সমাজ তাকে কিভাবে দেখেছে তা তো তুই জানিসই। তার উপর কিছুদিন আগে তার বাবা মারা যাওয়ার পর কিছু পাষণ্ড লোক এই অসহায় মেয়েটার উপর নজর দিয়েছিল। ওকে প্রায় জোর করেই আরেক মাতাল লোক কিনে নেওয়ার চেষ্টা করছিল। মেয়েটা উপায় না পেয়ে আমার কাছে এসে আশ্রয় চায়। সে আত্মহত্যা করতে চেয়েছিল। মেয়েটা, আমি যদি সেদিন ওকে আইনি আর সামাজিকভাবে এই বাড়িতে আশ্রয় না দিতাম, তবে হয়তো কাল সকালে ওর লাশ পাওয়া যেত। বাবার কথাগুলো শুনে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল, কিন্তু তাও মনকে বোঝাতে পারছিলাম না। রিমাকে আশ্রয় দেওয়ার অন্য কোনো উপায় কি ছিল না? বাবাকে কি শেষ পর্যন্ত তাকে বিয়েই করতে হলো? রোদ ঝলমলে সকালটা যেন এক মুহূর্তে মেঘলা হয়ে গেল। রিমা এবার আস্তে করে মাথার ঘোমটাটা একটু সরিয়ে উঠে দাঁড়ালো।
ভয়ে ভয়ে আমার দিকে 2 পা এগিয়ে এসে কাপা গলায় বলল, সাইমা, আমাকে তুই অন্যভাবে নিস না রে। আমি তোকে তোর বাবার কাছ থেকে কেড়ে নিতে আসিনি। আমি শুধু বেঁচে থাকার একটা আশ্রয় চেয়েছিলাম। তুই যদি চাস, আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব। রিমার শেষ কথাটা শুনে পুরো ঘরটা যেন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। আমি এখনই এই বাড়ি ছেড়ে চলে যাব কথাটা বলি রিমা ধীরে ধীরে নিজের কপালের ঘোমটা খুলে ফেলল। চোখের কোণে জমে থাকা অশ্রু আর লুকিয়ে রাখতে পারল না। কাঁপতে কাঁপতে সে দরজার দিকে 1 পা বাড়াতেই বাবা হঠাৎ কঠিন গলায় বললেন, 1 পাও এগোবি না রিমা। বাবার গলায় এমন দৃঢ়তা আমি বহু বছর পর শুনলাম। রিমা থেমে গেল, মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আমি নির্বাক হয়ে সব কিছু দেখছিলাম। মনে হচ্ছিল এই বাড়িটা আর আমার চেনা বাড়ি নেই। দেওয়ালগুলো যেন আজ অপরিচিত। বাবা ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। সাইমা, তুই বস। আজ সব কথা শুনে তারপর যা সিদ্ধান্ত নেওয়ার নিবি। আমি সোফায় বসে পড়লাম। বুকের ভেতরটা অদ্ভুতভাবে ধড়ফড় করছে। বাবা আলমারির ড্রয়ার খুলে একটা পুরনো বাদামি রঙের ফাইল বের করলেন। ফাইলটা আমার হাতে দিয়ে বললেন, খুলে দেখ। আমি ফাইল খুলতেই ভেতর থেকে একের পর এক কাগজ বেরিয়ে এলো। হাসপাতালের রিপোর্ট, থানায় করা সাধারণ ডায়েরির কপি, আইনজীবীর নোটিশ, আরও কয়েকটি ছবি। প্রথম ছবিটা দেখেই আমার শরীর কেঁপে উঠল। রিমার কপাল ফেটে রক্ত ঝরছে। দ্বিতীয় ছবিতে তার 2 হাত নীলচে কালশিটেতে ভরা। তৃতীয় ছবিতে পুরো পিঠে নির্যাতনের দাগ। আমি অবাক হয়ে বাবার দিকে তাকালাম। বাবা ধীরে বললেন, ডিভোর্সের আগের ছবি। ওর স্বামী প্রতিদিন এভাবেই মারধর করত। আমার হাত কাঁপছিল। রিমার দিকে তাকিয়ে মনে হচ্ছিল এতদিন পরও সেই দাগগুলো যেন তার চোখের ভেতর রয়ে গেছে। বাবা আবার বলতে শুরু করলেন, ডিভোর্সের পর ভেবেছিলাম ও হয়তো নতুন করে জীবন শুরু করবে, কিন্তু সমাজ কি তা হতে দিল? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে দীর্ঘশ্বাস ফেললেন। যে মানুষগুলো আগে ওকে মা বলে ডাকত, তারাই সুযোগ পেলেই বাজে প্রস্তাব দিতে শুরু করলো। কেউ চাকরির লোভ দেখিয়েছে, কেউ বিয়ের নাম করে বিক্রি করে দিতে চেয়েছে। আমার বুকটা মোচড় দিয়ে উঠল। রিমা ফুপিয়ে কেঁদে বলল, আমি অনেকদিন না খেয়ে থেকেছি সাইমা। মানুষের বাসায় কাজ করেছি, তবুও কেউ আমাকে মানুষ হিসেবে দেখেনি। তার কণ্ঠটা ভেঙে যাচ্ছিল। একদিন রাতে 3 জন লোক আমার ঘরে ঢোকার চেষ্টা করেছিল। সেদিন আমি দৌড়ে পালিয়ে তোমার বাবার কাছে যাই। আমি স্তব্ধ হয়ে গেলাম। বাবা নিচু স্বরে বললেন, সেদিন যদি আমি দরজা না খুলতাম তাহলে আজ হয়তো রিমা বেঁচে থাকতো না। আমার চোখ ভিজে উঠছিল, কিন্তু মনের ভেতরের প্রশ্নটা তখনও রয়ে গেছে। আমি ধীরে জিজ্ঞেস করলাম, তবুও বিয়ে? বাবা মৃদু হেসে বললেন, আমি প্রথমে আশ্রয় দিয়েছিলাম, কিন্তু গ্রামের মানুষ কি চুপ ছিল? তিনি জানালার বাইরে তাকালেন। পরদিন থেকে শুরু হলো অপবাদ। কেউ বলল বৃদ্ধ বয়সে চরিত্র নষ্ট হয়েছে, কেউ বলল বিধবা লোকের বাড়িতে যুবতী মেয়ে রাখা পাপ, কেউ আবার রিমাকে অপমান করে বসলো। এই বাড়িতে থাকতে হলে অন্য পরিচয় লাগবে। আমি চুপ করে শুনছিলাম। বাবা বললেন, আমি বুঝলাম, আশ্রয় দিয়ে ওকে বাঁচানো যাবে না। সমাজ প্রতিদিন ওকে মেরে ফেলবে। তখনই সিদ্ধান্ত নিই ওকে সম্মানের পরিচয় দেব। ঘরটা আবার নীরব হয়ে গেল। ঠিক সেই সময় বাইরে উঠোনে কয়েকজন আত্মীয়ের কণ্ঠ ভেসে এলো, শুনেছিস, মেয়ের বান্ধবীকে নাকি বিয়ে করেছে। এ লজ্জা নিয়ে এরা সমাজে মুখ দেখাবে কিভাবে? মেয়েটাও নিশ্চয়ই সম্পত্তির লোভে এসেছে। প্রতিটি কথা স্পষ্টভাবে ঘরের ভেতরে পৌঁছাচ্ছিল। রিমা 2 হাতে নিজের শাড়ির আঁচল চেপে ধরে কাঁপছিল। আমি দেখলাম বাবা মাথা নিচু করে বসে আছেন। জীবনে প্রথমবার আমার সে অটল মানুষটাকে এত অসহায় লাগছিল। আমি ধীরে ধীরে উঠে দরজার দিকে হাঁটতে শুরু করলাম। বাবা অবাক হয়ে বললেন, কোথায় যাচ্ছিস মা? আমি কোনো উত্তর দিলাম না।
দরজার কপাট খুলতেই উঠোনে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজন সবাই আমার দিকে তাকালো। তাদের চোখে কৌতূহল, বিদ্রূপ আর অপেক্ষা। তারা বুঝতে চাইছে আমি কি আজ নিজের বাবার বিরুদ্ধে দাঁড়াবো, নাকি এমন কিছু বলবো যা এই বাড়ির ভাগ্যই বদলে দেবে। উঠোনে পা রাখতেই চারদিকের ফিসফাস এক মুহূর্তে থেমে গেল। গ্রামের প্রায় সবাই চলে এসেছে, কেউ দূরে দাঁড়িয়ে, কেউ বারান্দায়, কেউ আবার গেটের বাইরে। সবার চোখে একই প্রশ্ন, মেয়ে কি আজ নিজের বাবাকে অস্বীকার করবে? আমার ফুফু ঠোঁট বাঁকিয়ে বললেন, সাইমা, তুই তো শিক্ষিত মেয়ে, বলতো এ বয়সে এমন কাণ্ড মানায়? নিজের বান্ধবীকে বিয়ে করেছে, মানুষকে কি জবাব দিবি? তার কথা শেষ হতে আরেকজন বললেন, এখন থেকে তোকে ওকে মা বলে ডাকতে হবে। এও কি সম্ভব? চারিদিকে চাপা হাসির শব্দ উঠল। আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। কিন্তু আজ কান্না করলে চলবে না, আজ আমাকে বুঝে কথা বলতে হবে। আমি ধীরে ধীরে সবার দিকে তাকিয়ে বললাম, আপনারা কি পুরো ঘটনাটা জানেন? কেউ কোনো উত্তর দিল না। আমি আবার বললাম, শুধু বিয়ের খবর শুনে বিচার করতে চলে এসেছেন, কিন্তু কেন এই বিয়ে হলো সেটা কি জানেন? ফুফু বিরক্ত হয়ে বললেন, যে কারণেই হোক, এভাবে নিজের মেয়ের বান্ধবীকে বিয়ে করার কোনো মানে হয় না। আমি শান্ত গলায় বললাম, যখন রিমার ওপর অত্যাচার হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন? সবাই চুপ। আমি একে একে বলতে লাগলাম, যখন তার স্বামী তাকে মারধর করত তখন কে গিয়ে তাকে বাঁচিয়েছিলেন? যখন ডিভোর্সের পর সমাজ তাকে অপমান করেছিল তখন কে তার পাশে দাঁড়িয়েছিলেন? যখন কিছু অসাধু লোক তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তখন আপনাদের মধ্যে একজনও কি এগিয়ে এসেছিলেন? নিস্তব্ধতা। একজন বৃদ্ধ লোক নিচের দিকে তাকিয়ে রইলেন। আমি অনুভব করলাম আমার নিজের গলাও কেঁপে উঠছে। আজ সবাই বিচার করতে এসেছেন, কিন্তু একজন অসহায় নারীর জীবনের দায়িত্ব নিতে কেউ আসেননি। আমার কথা শুনে অনেকেই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলেন। ঠিক তখনই রিমা ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে এলেন। তার চোখ দুটো লাল হয়ে আছে। সে আমার সামনে এসে হাত জোড় করে বলল, সাইমা, তুই আমার জন্য কারোর সঙ্গে তর্ক করিস না। আমি চলে যাচ্ছি। আমার জন্য তোর বাবাকে অপমান সহ্য করতে হবে না। সে ঘুরে দরজার দিকে হাঁটতে শুরু করলো। ঠিক তখনই আমি তার হাত ধরে ফেললাম। রিমা অবাক হয়ে আমার দিকে তাকালো। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম, একবারও কি ভেবেছিস তুই চলে গেলে আমার বাবার কি হবে? রিমা নির্বাক। আমি ধীরে ধীরে বললাম, 8 বছর আগে আমার মা মারা যাওয়ার পর বাবা নিজের সব সুখ ত্যাগ করেছিলেন শুধু আমার জন্য। দ্বিতীয় বিয়ে করেননি, কারণ তিনি চেয়েছিলেন আমি যেন কোনো কষ্ট না পাই। বাবা বারান্দায় দাঁড়িয়ে সব শুনছিলেন। তার চোখ দুটো ভিজে উঠেছে। আমি আবারও বললাম, আজ আমি নিজের সংসারে সুখে আছি, কিন্তু বাবা, তিনি প্রতিদিন একা একটা খালি বাড়িতে ফিরে যেতেন। আমি নিজেই তো কতবার বলেছি, বাবা তুমি বিয়ে করো, তোমার একজন সঙ্গী দরকার। চারপাশে নিস্তব্ধতা। আমি একটু থেমে বললাম, হয়তো আমি কখনো কল্পনাও করিনি সেই মানুষটা রিমা হবে, তাই প্রথম মুহূর্তে আমি মেনে নিতে পারিনি। কিন্তু সম্পর্কের হিসাবের চেয়ে একজন মানুষের জীবন কি ছোট? আমার কথাগুলো শুনে রিমা হাউমাউ করে কেঁদে উঠল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি কখনো ভাবিনি তোর জীবনে এভাবে ফিরে আসব। বিশ্বাস কর, আমি শুধু বাঁচতে চেয়েছিলাম। আমি ধীরে ধীরে তাকে জড়িয়ে ধরলাম। আমাদের দুজনের চোখের জল এক হয়ে গেল। দূরে দাঁড়িয়ে বাবা মুখ ফিরিয়ে চোখ মুছলেন। ঠিক তখনই একজন চাচা হঠাৎ সামনে এসে বললেন, সব নাটক, মেয়েটা নিশ্চয়ই সম্পত্তির জন্য এসব করছে। কথাটা শুনেই পুরো পরিবেশ আবার ভারী হয়ে উঠল। বাবা এবার দৃঢ় কণ্ঠে বললেন, আমার সম্পত্তি নিয়ে যদি কারো সন্দেহ থাকে তাহলে আজই সেই সন্দেহ দূর করে দিচ্ছি। তিনি ঘরের ভেতরে চলে গেলেন। কয়েক মিনিট পর হাতে একটি সিল করা খাম নিয়ে ফিরে এলেন।
খামটি সবার সামনে তুলে ধরে বললেন, এটার ভেতরে এমন একটি কাগজ আছে যা দেখার পর হয়তো আজকের সব অভিযোগ থেমে যাবে। সবাই নিঃশ্বাস বন্ধ করে বাবার দিকে তাকিয়ে রইল। খামের ভেতরে কি আছে? উইল? নাকি এমন কোনো সত্য যা এতদিন কেউ জানতো না? বাবা ধীরে ধীরে খামের মুখ খুলতে শুরু করলেন। বাবার হাতে ধরা সিল করা খামটার দিকে সবার চোখ স্থির হয়ে রইল। উঠোনে তখন এমন নীরবতা, যেন কারো নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগেও যারা নানা কথা বলছিল তারাও এখন চুপচাপ দাঁড়িয়ে আছে। বাবা ধীরে ধীরে খামটা খুললেন। ভেতর থেকে একটি স্ট্যাম্প লাগানো দলিল আর কয়েকটি কাগজ বের করলেন। তিনি শান্ত গলায় বললেন, তোরা সবাই মনে করছিস আমি সম্পত্তির লোভ দেখিয়ে একটা কম বয়সী মেয়েকে বিয়ে করেছি, কিংবা মেয়েটা আমার সম্পত্তির জন্য এই বাড়িতে এসেছে, তাই না? কেউ উত্তর দিল না। কিন্তু অনেকের চোখ মুখই বলে দিচ্ছিল তারা ঠিক এটাই ভেবেছে। বাবা দলিলটা আমার হাতে দিয়ে বললেন, সাইমা, তুই পড়ে শোনা। কাগজটা হাতে নিয়ে আমার হাত কেঁপে উঠল। আমি পড়তে শুরু করলাম। এটা বাবার নিবন্ধিত উইল। প্রথম লাইন পড়েই আমি থমকে গেলাম। আমার স্থাবর অস্থাবর সকল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী আমার মেয়ে সাইমা। আমি বিস্ময়ে বাবার দিকে তাকালাম। তিনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আমি আবার পড়তে লাগলাম। বাড়ি, জমি, ব্যাংকের সঞ্চয়, ব্যবসার অংশ, সবকিছুই আমার নামে লেখা। শেষে আরও একটি শর্ত লেখা ছিল, আমার মৃত্যুর পর আমার স্ত্রী রিমা এই বাড়িতে আজীবন সম্মানের সঙ্গে বসবাস করবে। তার ভরণ পোষণের সমস্ত দায়িত্ব আমার মেয়ে সাইমার ওপর অর্পিত থাকবে, কিন্তু আমার কোনো সম্পত্তির মালিক সে হবে না। পুরো উঠোনে যেন বজ্রপাত হলো। যারা এতক্ষণ রিমাকে সম্পত্তি লোভী বলছিল তারা একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। ফুফু তো অবাক হয়ে বলেই ফেললেন, তাহলে রিমার নামে কিছুই রাখুনি? বাবা শান্তভাবে উত্তর দিলেন, আমি তাকে স্ত্রী হিসেবে ঘরে এনেছি, কোনো সম্পত্তির পাহারাদার বানাতে নয়। তার সম্মানই আমার কাছে বড় সম্পদ। রিমা হতভম্ব হয়ে বাবার দিকে তাকিয়ে রইল। তার চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। সে কাঁদতে কাঁদতে বলল, আপনি আমাকে এসব কেন বলেননি? বাবা মৃদু হেসে বললেন, কারণ আমি জানতাম তুই শুনলে রাজি হবি না। রিমা হঠাৎ বাবার পায়ের কাছে বসে পড়ল। আমাকে মাফ করে দেন। সবাই ভাবছে আমি আপনার সম্পদের জন্য এসেছি, অথচ আমি তো শুধু নিরাপদ একটা ছাদ চেয়েছিলাম। বাবা তাড়াতাড়ি তাকে উঠিয়ে দিলেন। মানুষের মুখ বন্ধ করা যায় না রিমা, কিন্তু নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকাটাই বড় কথা। আমি এতক্ষণ চুপচাপ দাঁড়িয়ে সব দেখছিলাম। হঠাৎ মনে পড়ে গেল অনেক বছর আগের কথা। মা মারা যাওয়ার পর এক রাতে আমার খুব জ্বর এসেছিল। বাবা সারা রাত আমার মাথায় জল ঢেলেছিলেন, নিজে এক ফোঁটা ঘুমাননি। পরদিন সকালে অফিসে যাওয়ার বদলে আমাকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। সেদিন বাবা বলেছিলেন, তুই ভালো থাকলেই আমার জীবন ভালো। আজ এত বছর পরও সেই মানুষটা বদলাননি। শুধু এবার তিনি নিজের জন্য নয়, আরেকজন অসহায় মানুষের জীবন বাঁচানোর জন্য একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আমার চোখ ভিজে উঠল। আমি ধীরে ধীরে বাবার সামনে গিয়ে দাঁড়ালাম। তারপর সবার সামনে বাবার হাতটা শক্ত করে ধরে বললাম, আমি তোমার ওপর রাগ করেছিলাম বাবা, কারণ আমি পুরো সত্যটা জানতাম না। আজ আমি বুঝতে পেরেছি তুমি কাউকে কষ্ট দিতে নয়, একজন মানুষের জীবন বাঁচাতেই এই বিয়ে করেছো। বাবার চোখেও জল চলে এলো। তিনি কিছু বলতে যাচ্ছিলেন, ঠিক তখনই গেটের বাইরে হঠাৎ একটি পুলিশের গাড়ি এসে থামল। দুজন পুলিশ কর্মকর্তা দ্রুত ভেতরে ঢুকলেন। সবাই অবাক হয়ে তাদের দিকে তাকিয়ে রইল। একজন কর্মকর্তা জিজ্ঞেস করলেন, এখানে কি রিমা বেগম আছেন? রিমার মুখ মুহূর্তেই ফ্যাকাশে হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, জি আমি।
পুলিশ কর্মকর্তা একটি ফাইল খুলে বললেন, আপনার আগের স্বামীকে আমরা গতরাতে গ্রেপ্তার করেছি। জিজ্ঞাসাবাদে সে এমন কিছু তথ্য দিয়েছে যার কারণে আপনার সাক্ষ্য এখন খুবই গুরুত্বপূর্ণ। রিমা ভয়ে বাবার হাত আঁকড়ে ধরল, কিন্তু পরের কথাটা শুনে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। সে স্বীকার করেছে শুধু আপনাকে নির্যাতনই নয়, আরও একটি গুরুতর অপরাধের সঙ্গে সে জড়িত ছিল। আর সে অপরাধের একজন গুরুত্বপূর্ণ সাক্ষী আপনি। রিমা বিস্ফারিত চোখে পুলিশের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁট কাঁপছে। মনে হলো বহু বছর ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা এমন এক ভয়ঙ্কর সত্য এবার প্রকাশ হতে চলেছে, যা শুধু তার জীবনই নয়, আরও অনেক মানুষের ভাগ্য বদলে দিতে পারে। আজকের পর্ব এই পর্যন্ত থাক। এর পরবর্তী পর্ব আমি কালকে আপলোড করব। কিন্তু গল্পটা যদি আপনাদের পছন্দ হয় তবেই কিন্তু আপলোড করব, পছন্দ না হলে কিন্তু আপলোড করব না। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। ধন্যবাদ।